ভূত বাগানের কথামালায় আজ শুনবেন গল্প ভয়ঙ্কর প্রতিশোধের শেষ ক্ষণ। ঘর থেকে বেরিয়ে উঠতে লাগলো সিঁড়ি দিয়ে। পিনাকপানি তাকে ধরতে পারল না। খানিকটা উঠে দিবু পেছন ফিরে তাকালো। পিনাকপানি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দুহাত নিজের চোখ চেপে রয়েছে। ওপরের দরজাটা ঠেলে দিবু বেরিয়ে এলো বাইরে। তারপর দ্রুত ছুটে রাস্তায়। গাড়ি টাড়ি কিচ্ছু গ্রাহ্য না করে দীপু একভাবে ছুটতে ছুটতে চলে এলো বাড়িতে। দীপুর মা সত্যি চিন্তিত হয়ে পড়েছিল। ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কিরে, এত দেরি করলি কেন? পাউরুটি কোথায় গেল? আনলি না? দীপু হতভম্বের মতো খানিকটা চুপ করে রইল, কোনো উত্তর দিল না। তারপর আমতা আমতা করে বলল, পাউরুটিটা হাত থেকে পড়ে গেল, আর তুললাম না, গড়িয়ে গেল ময়লার মধ্যে। মা বলল, বেশ করেছিস। ময়লা থেকে কে তুলতে বলেছে? কিন্তু দেরি হলো কেন? দীপু কোনো উত্তর দিচ্ছে না দেখে মা ভাবল পাউরুটিটা নষ্ট করে দীপু বুঝি লজ্জায় পড়ে গেছে, তাই আর কিছু বললেন না। দীপু নিজের ঘরে গিয়ে গুম হয়ে বসে রইল। বাইরে যখন যা দেখে সে বাড়িতে এসে মাকে বলে, কিন্তু আজকের ঘটনাটা বলা যায়? একটা কথাও কেউ বিশ্বাস করবে? সব কিছুই যেন দারুণ অদ্ভুত, অবিশ্বাস্য। রাত্রিবেলা শুয়ে পড়ে দীপু ভাবতে লাগলো, সত্যি কি কাজ এসব হয়েছে? সত্যি কি সে রাস্তায় একটা অন্ধ লোককে দেখেছিল? সত্যি মাটির নিচে অন্ধকার ঘরে কয়েকটা ছেলে মেয়ে বাদর, ছাগল, বিড়াল হয়ে, হরিণ হয়ে আছে? নাকি সব স্বপ্ন? বিছানায় শুয়ে দীপু ছটফট করতে লাগলো। আজ একটা বিকেলের ঘটনা যেন তার সারা জীবনটা বদলে দিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর সেই খাটের তলায় কাঠের বাক্সের মধ্যে শুয়ে থাকা মেয়েটি। লাল ভেলভেটের বিছানা, নীল রঙা শাড়ি পরা সেই মেয়েটিকে মনে হয় পুতুলের মতন, কিন্তু পুতুল নয়। 19-20 বছরের বয়সের একটি মেয়ে, যেন কিছুক্ষণ আগে জীবিত ছিল। চোখ দুটো শুধু কাচের মতো। সারা রাত দীপুর ঘুম হলো না। সকালবেলা মা জিজ্ঞাসা করলেন, তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন রে? দীপু বলল, না, কিছু হয়নি। এবার দীপুর ইচ্ছে হলো সব কথা মা বাবাকে বলে দেয়, কিন্তু ওরা নিশ্চয়ই হাসবেন, দীপুকে পাগল ভাববেন। সব কিছু ভুলে থাকার জন্য দীপু বন্ধুদের সঙ্গে খেলতে গেল, কিন্তু খেলতে মন বসে না। বন্ধুদের কিছু বলতে পারে না। 3 দিন পর দীপুর মনে হলো ব্যাপারটা বুঝি স্বপ্নই। ওরকম অসম্ভব গাঁজাখুরি ব্যাপার আবার হয় নাকি? একটা বাদরের সামনে সে সুবোধ সুবোধ বলে ডেকেছিল। এমনি বাদরটা সাড়া দিয়েছিল। বাদরটা নিশ্চয়ই পোষ মানা। ওই ডাকে ওকে শেখানো হয়েছে। আগেকার দিনে মুনি ঋষিরা অভিশাপ দিয়ে লোকজনকে হঠাৎ ভেড়া, গরু কিংবা সাপ বানিয়ে দিত। আজকাল কি আর তা হয়? লোকটা পাগল নিশ্চয়ই, কিন্তু বাক্সের মধ্যে মেয়েটা? না, দীপু আর ওইসব কথা ভাবতে পারছে না। 4 দিন পর বিকেলবেলা দীপু স্কুল থেকে ফিরছে। বন্ধুদের সঙ্গে সে মনোহর পুকুরের মোড় পর্যন্ত আসে। বাকি রাস্তাটা একলা। আপন মনে সে হাঁটছে, হঠাৎ পেছনে খটখট আওয়াজ। সে চমকে পিছন ফিরে তাকালো। সেই লোকটা, সেই পিনাকপানি, সেই রকম অন্ধ সেজে লাঠি ঠকঠকিয়ে আসছে, চোখে কালো চশমা। এখন সে অন্ধ সেজে আছে, এখন আর দীপুকে দেখতে পাবে না। দীপু দৌড়তে লাগলো। একটুক্ষণের মধ্যেই দীপু রাস্তার বাঁকে চলে গেল। তারপর থমকে গিয়ে একটা বাড়ির দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে উঁকি মারল। পিনাকমানিও সেই পথের বাঁকে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর ফিস ফিস করে ডাকলো, দীপু, দীপু। দীপু একেবারে কুঁকড়ে গেল ভয়ে। লোকটা কি অন্ধ অবস্থাতেই দেখতে পায়? সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে মারল ট্রেনের দৌড়। বুদ্ধি করে দীপু নিজের বাড়িতে না গিয়ে কাছেই তার বন্ধু সুজিতের বাড়িতে ঢুকে পড়ল। ওই লোকটাকে সে নিজের বাড়ি চেনাতে চায় না।
সুজিতদের বাড়ির দোতলায় উঠে জানলা দিয়ে দেখল পিনাকপানি খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সেখানে। তারপর যেন একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল পার্কের দিকে। পরদিন স্কুলে টিফিনের সময় বেরিয়ে আলু কাবলি খেতে গিয়ে দীপু দেখল রাস্তার ওপাশে দাঁড়িয়ে রয়েছে পিনাকপানি। দীপু শুট করে ঢুকে এলো স্কুলের মধ্যে। তার বুকের মধ্যে ধড়ফড় করছে। লোকটা তাকে খুঁজে বেড়াচ্ছে। লোকটা তাকে সহজে ছাড়বে না। এখন উচিত লোকটাকে পুলিশে ধরিয়ে দেওয়া। পুলিশের বাড়ি সার্চ করলে সব কিছু পেয়ে যাবে। এই কথা ভাবতেই দীপুর শরীরে কাঁপুনি ধরে গেল। পিনাকপানি মনের কথা বুঝতে পারেন। দীপু ওকে পুলিশে ধরিয়ে দেওয়ার কথা ভাবছে। এই কথা জানতে পেরে পিনাকপানি যদি তাকেই বাদর কিংবা ছাগল করে দেয়, না না, দীপু এর কথা কিচ্ছুতেই মনে আনবে না। এবার সে বাদর কিংবা ছাগল হয়ে গেল, কেউ তো মানুষ করে দিতে পারবে না, এমনকি পিনাকপানি নিজেও পারবে না। স্কুল ছুটির পর দীপু দেখল পিনাকপানি তখন দাঁড়িয়ে আছেন উল্টো দিকে। দীপু একদল বন্ধুর মধ্যে মিশে রইল। মনোহর পুকুরের মোড়ে এসেও 3-4 বন্ধুকে বলল, চল আমাদের বাড়ি যাবি এখন একটু, আমার মা পায়েস বানিয়েছে, তোদের খাওয়াবো। পিনাকপানি পেছন পেছন ঠকঠকিয়ে আসছেন ঠিক। দীপু বন্ধুদের সঙ্গে বাড়িতে ঢুকে গেল। পিনাকপানি রাস্তার উপরে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। সেদিন রাত্রিবেলা খেতে বসে দীপু বাবাকে বলল, বাবা, আমি কয়েকদিনের জন্য চন্দননগর যাব, ছোট মাসির বাড়িতে। বাবা বললেন, হঠাৎ এখন চন্দননগরে কেন যাবি? তুমি যে আমাকে নিয়ে যাবে বলেছিলে। ছুটি পড়ুক, এখন স্কুল খোলা, এখন যাবি কি করে? আজ তো শুক্রবার, কালকে যদি ছুটি নেই তাহলে শনি আর রবি দুদিন অন্তত চন্দননগরে কাটিয়ে আসতে পারি। দীপু মনে মনে ভেবে রেখেছে, একবার চন্দননগরে গিয়ে পড়লে সে আর 10-12 দিনের মধ্যে ফিরবে না। ছোটো মাসিকে বলবে যাতে তিনি জোর করে তাকে আটকে রেখে দেন। ছোটো মাসির সঙ্গে তার খুব ভাব। বাবা বললেন, হঠাৎ এখন চন্দননগরে যাবার এত খরচ কেন? পড়াশুনো নষ্ট করে এখন যেতে হবে না, গরমের ছুটি পড়ুক তখন নিয়ে যাব। দীপু নিরাশ হয়ে গেল। রাত্রে শুয়ে শুয়ে সে ভাবল, কাল স্কুলে যাওয়ার নাম করে সে একাই চন্দননগরে পালাবে। সেখানে যাওয়া তো খুব সোজা, হাওড়ায় গিয়ে ট্রেনে উঠে পড়লেই হলো। চন্দননগর স্টেশনের খুব কাছেই মাসিদের বাড়ি। যাবার আগে সে বাড়িতে একটা চিঠি লিখে রেখে যাবে। কিন্তু পরদিন সকালে বাবা নিজেই বললেন, আচ্ছা চল টিপু, তোর যখন এত শখ হয়েছে তোকে চন্দননগরেই গিয়ে রেখে আসি আজ। ওখানে গিয়ে পড়াশুনো করতে হবে, কিন্তু ফাঁকি দিলে চলবে না। বাবার প্রতি খুব কৃতজ্ঞ হলো দীপু। সে যে কোনো উপায়েই কিছুদিনের জন্য এই বাড়ি ছেড়ে যেতে চাইছিল। রাস্তায় বেরোলেই সেই অন্ধ লোকটিকে দেখতে হবে, একথা ভাবলেই তার বুক ধড়ফড় করে। চন্দননগরে ঠিক 11 দিন থেকে বাড়ি এলো দীপু। আর এই কটা দিন তার দারুণ আনন্দে কাটল। ছোটো মাসির বাড়ির পেছনে রয়েছে একটা বাগান আর একটা পুকুর, সেখানে সারা দিন কেটে যায়। এই সুযোগে তার সাঁতার কাটা শেখাটাও হয়ে গেল। পিনাকপানির কথা মনে পড়লেই সে মন থেকে তাড়িয়ে দিয়েছে, না, ওই লোকটার কথা সে আর কিছুতেই ভাববে না। 11 দিন পর বাবা এসে জোর করে নিয়ে গেল দীপুকে। এর আগে সে কখনো একটানা এতদিন স্কুল ফাঁকি দেয়নি। পরদিন স্কুলে যাওয়ার সময় সে ভয়ে ভয়ে এদিক ওদিক চাইতে লাগলো, না, পিনাকপানিকে কোথাও দেখা গেল না। টিফিনের সময়ও নেই, ছুটির সময়ও না। যাক, পিনাকপানি নিশ্চয়ই তাহলে ভুলে গেছে দীপুকে। পর পর 4 দিন দীপু নিশ্চিতভাবে রাস্তা দিয়ে ঘোরাফেরা করলো। খুব নিশ্চিতভাবে পিনাকপানির কোনো চিহ্ন নেই কোথাও। তার মনে হলো আর কোনো দিন দেখা হবে না পিনাকপানির সঙ্গে। বাবা, পৃথিবীতে এত অদ্ভুত মানুষও থাকে। শুধু বারবার দীপুর মনে পড়ে সেই খাঁচার বন্দি ছাগল, বাদর, বিড়াল আর হরিণ শিশুটির কথা।
ওরা যদি মানুষ হয় সত্যি, তাহলে সারা জীবন ওরা ওই রকমই হয়ে থাকবে। ইস, তাদের বাবা মায়েরা নিশ্চয়ই কত চিন্তা করে। খবরের কাগজে সে প্রায় ছেলে মেয়েদের নিরুদ্দেশের খবর দেয়, নিরুদ্দেশের খবর দেখে। হয়তো সেই সব ছেলে মেয়েদের কয়েকজন ওই সেই মাটির নিচের ঘরের জন্তু হয়ে গেছে। এক বন্ধুর জন্মদিন ছিল শনিবার, সেখানে নিমন্ত্রণ খেয়ে ফিরছে দীপু। এমন সময় লোডশেডিং হয়ে গেল। সমস্ত রাস্তা ঘুটঘুটি অন্ধকার, সাবধানে পা টিপে হাঁটছে। এমন সময় হঠাৎ কে যেন তার কাঁধে হাত দিল, তারপর ফিস ফিস করে ডাকলো, দীপু, দীপু। দীপুর শরীরের রক্ত যেন জল হয়ে গেল। গলার আওয়াজ শুনে সে চিনতে পেরেছে। শরীরটা মুচড়ে কোনো রকমে কাঁধটা ছাড়িয়ে নিল। দীপু চেষ্টা করলো একরকম দৌড়ে পালাবার, কিন্তু পিনাক মানিক তাকে ধরে আছেন লোহার মতো শক্ত হাত করে। দীপু কাঁদো কাঁদো হয়ে বলল, আমায় ছেড়ে দিন। পিনাক মানিক বললেন, দীপু, আমার হাত ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করো না। আমি কি ইচ্ছা করলে তোমাকে একটা বিড়াল বা টিয়া পাখি করে দিতে পারি না? কিন্তু তা তো করিনি দীপু। আমি তোমাকে পছন্দ করি বলেই তোমার ক্ষতি করতে চাই না। তুমি আমার সঙ্গে চলো। দীপু বলল, আমাকে এক্ষুনি বাড়িতে ফিরতে হবে, আমার ভীষণ কাজ আছে। তুমি ভয় পাচ্ছ। বললাম যে তোমার ভয় নেই। দীপু একবার ভাবলো চেঁচিয়ে উঠবে। রাস্তায় অনেক লোক আছে, অন্ধকার হলেও লোকেরা এসে তাকে নিশ্চয়ই ছাড়িয়ে দেবে। পিনাক পানি বললেন, চেঁচিয়ে লাভ নেই দীপু। আমার চোখ আজ খোলা, পকেটে টর্চ আছে। ইচ্ছে করলেই একবার তোমার উপর ফেলে তোমাকে একটা বিড়াল বানিয়ে কোলে করে নিয়ে যেতে পারি। রাস্তার লোক কিচ্ছু বুঝতে পারবে না। দীপু বললেন, আমার কাঁধে লাগছে। পিনাক পানি বললেন, আমায় রাগিয়ে দিও না দীপু, রাগিয়ে দিও না। একবার কিছু হলে আর যে ফেরাতে পারবো না। দীপুর সঙ্গে সঙ্গে বলল, না না, আমি যাচ্ছি, চলুন। দীপুর কাঁধ ছেড়ে দিয়ে একটা হাত চেপে ধরে পিনাক পানি সেই অন্ধকারের মধ্যে গট গট করে হাঁটতে লাগলো। আগের দিন দীপু ওর হাত ধরে যে বড় রাস্তা পার করে দিয়েছিল, আজ পিনাক পানি দীপুকে নিয়ে গেলেন রাস্তার ওপারে। অন্ধকারের মধ্যেই পিনাক পানির হাঁটতে কোনো অসুবিধা হয় না। জলের মাছ যেমন জলের মধ্যে স্বাভাবিক, সেরকম পিনাক পানিও যেন অন্ধকারের প্রাণী। হাজরা পার্ক হয়ে গলির মধ্যে এসে পিনাক পানি সেই বাড়িটাতে ঢুকলেন। সিঁড়ির নিচে মেঝের সঙ্গে আটকানো দরজার এক পাল্লা খোলাই ছিল, সেখান দিয়ে তত্তর করে নেড়ে নিচে চলে গেল। পিনাকমানি ঘরের মধ্যে ঢুকে নীল আলোটা জ্বাললেন। বাইরে লোডশেডিং থাকলেও ওখানে সেই আলো জ্বলছিল। বোধহয় এখানে অন্য ব্যবস্থা আছে। পিনাকমানি একটা চমৎকার ছোট্ট কাঠের বাক্স দীপুর হাতে দিয়ে বলল, এটা তোমাকে দেবো বলেই খুঁজছিলাম, তুমি এটা নাও। দীপু বাক্সটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। খুলে দেখো। দীপু বাক্সটা খুলল। মনে হলো যেন ভেতরে অনেকগুলো পেতলের গোল গোল চাকতি ঘুরছে। এগুলো কি জানো? না। এগুলো সোনার মোহর। এক একটা মোহরের দাম অনেক। এইসব মোহর এখন তোমার। এই মোহরগুলি মাটির তলায় এই ঘরে ছিল। এগুলো কার আমি জানি না। আমার তো কোনো কাজে লাগবে না, আমি আর বাঁচব না। দীপুর গলা শুকিয়ে গেছে। এতগুলো মোহর পেয়ে সে কী করবে বুঝতে পারছে না। এগুলো নেওয়া উচিত কি অনুচিত। পিনাকপানি দীপুর সঙ্গে মনের কথা বুঝতে পেরে বললেন, ওগুলো আমি তোমায় উপহার দিয়েছি দীপু। একদিন আমায় রাস্তা পার করে দিয়েছিলে, আর কেউ কোনোদিন দেয়নি। কিন্তু আপনাকে তো আর পার করে দেবার দরকার ছিল না, আপনি নিজেই তো পার হতে পারেন। তুমি তো সে কথা জানতে না। তুমি তো সত্যিকারের একজন অন্ধ লোক ভেবেই রাস্তা পার করে দিতে চেয়েছিলে।
তাতেই বুঝেছি তোমার মনটা খুব ভালো। দীপু বারবার খাটের তলাটার দিকে চাইছে বলে পিনাকপানি বললেন, তুমি ভাবছো এখনো সেই মেয়েটা ওখানে আছে কি না? হ্যাঁ, আছে। ওই মেয়েটাই তো আমায় পাগল করে দিচ্ছে। তুমি দেখবে। দীপু বলল, না না, আমি দেখতে চাই না। না। পিনাকপানি শুনল না, খাটটা সরিয়ে ফেললো, তারপর নিচের ডালাটা খুলে চিৎকার করে বলল, কেন কেন তুমি আমাকে মারতে চাও? দীপু দেখল মেয়েটির ঠিক একই রকম চেহারা রয়েছে, খুব তাজা, চোখ দুটো কাচের মতো। পিনাকপানি দেয়ালে হেলান দিয়ে বললেন, আগে আমি পাগল ছিলাম না দীপু। আগে আমি ছিলাম জামশেদপুরের বিজন বসু। চাকরি বাকরি করতাম, বউ ছেলে মেয়ে নিয়ে হঠাৎ একদিন আমি পিনাকপানি হয়ে গেলাম। আমার মাথার মধ্যে কেউ ফিস ফিস করে কথা বলে, এই মেয়েটাই বলে। আমি বুঝতে পেরেছি আগে ফিস ফিস করে নানা রকম কথা বলতো, এখন শুধু একটাই কথা বলে, আমাকে মরতে বলে। দীপু বলল, আপনি এখান থেকে পালিয়ে যেতে পারেন না? কোথায় যাব? অনেক দূরে এই মোড়গুলো আপনি নিন। তা হয় না দীপু। আমি জানি কোথাও গিয়ে আমি বাঁচতে পারবো না। আমার চোখটা বদলে গেছে। পৃথিবীর আলো আমি আর সহ্য করতে পারি না। মাঝে মাঝে অন্ধ সেজে চোখ বন্ধ করে যাই। আগে তবু একটু একটু করে চোখ খুলতে পারতাম, এখন আর দিনের আলোতে কিছুতেই চাইলেও পারি না। চোখে ভীষণ জ্বালা করে। তাহলে অন্ধ সেজেই থাকবেন। কত লোক তো এমনি করে অন্ধ, তবু তারা ভালোভাবেই বেঁচে আছে। আমি তো পারবো না। মাথার মধ্যে সব সময় ফিস ফিস আওয়াজ। যেখানে যাই ওই আওয়াজ আমাকে ছাড়বে না। হয় আমাকে পাগল করে দেবে, কিংবা এখানে টেনে আনবে। তুমি চন্দননগরে গিয়েছিলে, সেখানেও আমি তোমার খোঁজ পেলুম। আমি চন্দননগরে গিয়েছিলাম। তাও আপনি জেনে ফেলেছিলেন? হ্যাঁ, ওই ক্ষমতাও আমার নতুন হয়েছে। আমি একবার যাকে দেখি তার মনে সব কথা ছবির মতো দেখতে পাই। চন্দননগরের একটা হোটেল ভাড়া করেছিলাম, কিন্তু সেখানেও থাকতে পারলাম না রাত্রিরে। মাথার মধ্যে ফিসফিস আওয়াজ বারবার বলতে লাগলো, ফিরে এসো ফিরে এসো। ঠিক যেন চুম্বকের টানে ফিরে এলাম। কোমর থেকে সেই ছোড়াটা বার করে পিনাকপানি বললেন, এই আওয়াজটা রোজ আমাকে বলছে এই ছোড়াটা দিয়ে আত্মহত্যা করতে। আমি এই ছোড়াটা হাজরা পার্কে মাটি খুঁড়ে পুঁতে এসেছিলাম। নিজের কাছে রাখতে চাইনি, কিন্তু মাঝরাত্রে নিজেই আবার সেটাকে তুলে নিয়ে এলাম। পারলাম না, বুঝলে দীপু, পারলাম না। দীপুর দম যেন বন্ধ হয়ে এসছে। কাঠের বাক্সের ডালাটা খোলা। সেই মেয়েটার দিকে যতবার চোখ যাচ্ছে ততবারই চোখ ফিরিয়ে নিচ্ছে ভয়ে ভয়ে। একটা মরা মেয়ে, কত দিন ধরে বাক্সটার মধ্যে রয়েছে কে জানে, পচে না, গলেও না। আর পিনাকপানির হাতে সেই অত বড় ছোড়া। ওর চোখ দুটো এখন সত্যি যেন পাগলের মতো হচ্ছে। দীপু যদি এখনো পালিয়ে যেতে পারত। পিনাকপানি বললেন, ব্যাপারটা আমি অনেকটা আন্দাজ করতে পেরেছি। অনেক দিন আগে, মনে হয় কয়েক জন্ম আগে, পিনাকপানি নামে একটা লোক মেয়েটাকে বোধহয় খুন করেছিল। তারপর পিনাকপানি অন্য কোথাও গিয়ে মারা যায়। ওদের দুজনের আত্মার মুক্তি পায়নি। এই পৃথিবীতে একজন আর একজনকে তাড়া করে ফিরছে। তারপর পিনাকপানি বোধহয় আমার অর্থাৎ বিজন বসুর শরীরের মধ্যে ঢুকে পড়েছে। দীপু বলল, আমি এবার যাব। না দীপু, তোমার সাহায্য যে আমার খুব দরকার। আপনি আমাকে দয়া করুন, আমাকে ছেড়ে দিন। আমি কিছুতেই পারবো না। আমি নিজেও যে পারছি না দীপু। মরতে আমাকে হবেই, কিন্তু নিজের বুকে কি ছুরি বসানো যায়? অনেকবার চেষ্টা করেও পারিনি। আমি পারবো না, কিছুতেই পারবো না।
কেউ তো এখানে দেখবে না, কেউ এখানে আমাদের খুঁজেও পাবে না। তুমি পালিয়ে যেও, ওপরের দরজাটা বন্ধ করে দিলে কেউ কোনো দিন আমাদের খুঁজে পাবে না। না 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 তুমি এক কাজ করো দীপু, শুধু একটা কাজ। না না, আমার পাপ হবে। হবে না, তোমার পাপ হবে না, সব পাপ আমার। পিনাকপানি দীপুকে জোর করে টেনে এনে একটা দেওয়ালের সামনে দাঁড় করিয়ে দিল। তারপর ছোড়াটা দীপুর হাতে তুলে দিয়ে বলল, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি শুধু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো। দীপু কিছু বোঝবার আগেই পিনাকপানি দীপুর হাতের ছোড়াটার উপরে বুক দিয়ে ঝাঁপিয়ে পড়ল। ছোড়াটা ওর বুকে গেঁথে গেল। পিনাকপানি একটু শব্দ করল না। সেই রকম ছোড়া বেঁধা অবস্থাতেই কোনো কমে সোজা হয়ে দাঁড়ালো। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, এইবার তোমার ছুটি দীপু, তুমি যাও, এবার তোমার ছুটি। তারপর পেছন ফিরে টলতে টলতে এক পা করে সেই কাঠের বাক্সটার দিকে এগিয়ে যেতে যেতে বলল, এইবার আমি এসেছি। রক্তমাখা বুক নিয়ে পিনাকপানি ঝাঁপিয়ে পড়ল সেই মরা মেয়েটির উপর। অমনি মেয়েটি উঠে বসে বিকট গলা হি হি করে হেসে উঠল। দীপু আর সহ্য করতে পারল না, ঝুপ করে সেখানে পড়ে অজ্ঞান হয়ে গেল। কতক্ষণ সেভাবে অজ্ঞান হয়েছিল দীপু জানে না। পরে জ্ঞান ফিরল কয়েকটি ছেলে মেয়ের চিৎকারে। কোথায় যেন কারা খুব ভয় পেয়ে কাকে ডাকছে। দীপু চোখ মেলে দেখল পিনাকপাড়ির মৃতদেহটা পড়ে আছে মাটিতে, কিন্তু কাঠের বাক্সের মধ্যে সেই মেয়েটি নেই, সে ঘরের মধ্যে কোথাও নেই। দীপু কোনো ক্রমে উঠে দৌড় লাগাতে গেল। তখন সে বুঝল চেঁচামেচি আসছে পাশের ঘর থেকে। সেই ঘরটাতে খাঁচাগুলোর মধ্যে ছাগল, বাদর, বেড়ার, হরিণ আর নেই, বরং দুটি মেয়ে আর তিনটি ছেলে বন্দী। দীপু হ্যাচকা টানে তাদের দরজাটা খুলে দিতেই ছেলে মেয়েগুলো বেরিয়ে এলো। ওরা একসঙ্গে জিজ্ঞাসা করলো, আমরা কোথায়, কে আমাদের এখানে আটকে রেখেছে? দীপু বলল, ওসব কথা জিজ্ঞেস করবার এখন সময় নেই, শীঘ্রই পালাও। বাক্সটা তুলে নিয়ে নিজেই ওদের পথ দেখে নিয়ে এলো বাইরে। তারপর সে অন্ধকারের মধ্যে ছুটে মিলিয়ে এলো। মোহরের বাক্সটা দীপু খুব গোপনে লুকিয়ে রেখেছে। আজও কোনো কথা সে মাকে বলেনি। অন্তত 4-5 বছর কেটে না গেলে সে কারুকে কিছু জানাতে চায় না। কাঠের বাক্সের সে মেয়েটি যে কোথায় গেল দীপু এখন তা জানে না। এখনও সেই মেয়েটির হদিশ আর সেই মেয়েটির হাসির কথা ভাবলে তার বুক গুড়গুড় করে ওঠে। পিনাকপানির জন্য তার মাঝে মাঝে কষ্ট হয়। পিনাকপানি হোক বা বিজন কুমার বসুই হোক, লোকটি খারাপ ছিল না। তবে পিনাকপানি মরে গিয়েছিল বলেই যে ছাগল, বাদর, বেড়াল আর হরিণরা আবার মানুষ হয়ে গেল, একথা ভেবে দীপুর আবার মনে হয় লোকটা মরে গিয়ে ভালোই হয়েছে। খরগোশগুলোর কী অবস্থা হয়েছিল তার দীপু দেখেনি, তবে ওরা মানুষ ছিল না নিশ্চয়ই। তাহলে পিনাকপানি বলতেন, হয়তো অন্য কোনো জানোয়ার। তারা শেষ পর্যন্ত খাঁচাতেই বন্দি থেকে গেছে